আজীবন প্রেসিডেন্ট থাকতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্র প্রচুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে বলেছেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন করল জার্মানি। ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান। এরদোগানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপন চাচা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করলেন ভাতিজি মেরি ট্রাম্প। দ্য ডেইলি টি নামের এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন মেরি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল আজীবন প্রেসিডেন্ট থাকতে চান ট্রাম্প। চাচা ডোনাল্ড ট্রাম্পকে জন্মগত স্বৈরাচারী এবং নিজেকে সকল ক্ষমতার অধিকারী বলে মনে করেন বলেও অভিহিত করেছেন। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে চাচা ট্রাম্পকে নিয়ে মেরি ট্রাম্পের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া উঠে এসেছে। মেরি ট্রাম্প পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের মানসিক স্বাস্থ্য ও শৈশবের আচরণবিধি নিয়েও একাধিক মন্তব্য করেন। তার মতে ট্রাম্প একজন ফ্যাসিস্ট এবং তিনি সবসময় নিজেকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে ভাবেন। এছাড়াও ট্রাম্পের আচরণ নিয়ে মেরি বলেন, ট্রাম্প জ্ঞানে দুর্বল এবং বুদ্ধিবৃত্তিক কৌতূহলহীন। এ বিষয়ে মেরি চাচা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি বই লেখেন যার নাম টু মাচ অ্যান্ড নেভার এনাফ, হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান। এই বইয়ে ডোনাল্ড ট্রাম্পের শৈশব, পারিবারিক পরিবেশ এবং তার নেতৃত্বের ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সাক্ষাৎকারে শৈশবের একটি স্মৃতি মনে করে মেরি বলেন, নিউ ইয়র্কের বাড়ির পেছনের উঠোনে বেসবল খেলতেন চাচার সঙ্গে। সে সময় ট্রাম্পের কিছু একনায়ক আচরণ তুলে ধরে বলেন, আমি 6 বছর ছিলাম আর তার বয়স ছিল 28, অথবা যাই হোক, আমার মনে নেই সে আমার চেয়ে কত বড়, কিন্তু সে যত জোরে সম্ভব বলটা আমার দিকে ছুঁড়ে মারত। আমার মনে হয়েছিল হাতের প্রতিটি হাড় ভেঙে ফেলেছি। কিন্তু তার অর্থাৎ ট্রাম্পের মধ্যে এই বিষয়টা সবসময় ছিল, তাকে জিততে হবে, তাকে সবার চেয়ে ভালো হতে হবে। সে শুরু থেকেই এমন ধরনের লোক। এরপর মেরি দাবি করেন, ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প একজন সমাজ বিরোধী ছিলেন, যার প্রভাব ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব গঠনে নেতিবাচক ভূমিকা রেখেছে। এ সময় তিনি ট্রাম্পকে আত্মকেন্দ্রিক বলেও অভিহিত করেন। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। তার মতে ট্রাম্প অপরাধী, নিষ্ঠুর ও বিশ্বাসঘাতক, তাকে কারাগারে পাঠানো উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো জার্মানি অন্য দেশে স্থায়ীভাবে সেনা মোতায়েন করল। এই ঐতিহাসিক পদক্ষেপের অংশ হিসেবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ লিথুয়ানিয়া সফরে গিয়ে ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় বার্লিনের সাঁজোয়া ব্রিগেডের উদ্বোধন করেন। লিথুয়ানিয়া, যেটি রাশিয়ার কালিনিনগ্রাদ এবং বেলারুশের সঙ্গে সীমান্ত ভাগ করে, সেখানে একটি ব্রিগেড মোতায়েন করা হয়েছে। 2017 সালে জার্মানি প্রথমবারের মতো লিথুয়ানিয়ায় সেনা মোতায়েন শুরু করে এবং দীর্ঘ 1 বছরের প্রস্তুতির পর তা পূর্ণাঙ্গ ব্রিগেডে রূপান্তরিত হয়েছে। নতুন এই 45তম সাঁজোয়া ব্রিগেডে প্রায় 5,000 জন সদস্য থাকবে, যার মধ্যে 4,800 জন জার্মান সৈনিক এবং 200 জন বেসামরিক কর্মী রয়েছেন। 2027 সালের মধ্যে এটি সম্পূর্ণ সক্ষমতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং উল্লেখ করেছেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো জার্মান সেনাবাহিনী দীর্ঘমেয়াদে নিজ দেশের বাইরে অবস্থান নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সম্পন্ন করেছে এবং প্রচুর পরিমাণে উৎপাদন করছে। ওয়েস্ট পয়েন্টে মার্কিন সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প একথা বলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমরাই এর ডিজাইনার, আমরা এখন এগুলো তৈরি করছি অনেক। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প আরও দাবি করেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির নীল নকশা বারাক ওবামার আমলে চুরি হয়েছিল। তিনি বলেন, আপনারা জানেন আমাদের প্রযুক্তি চুরি হয়েছিল, আমরাই এর ডিজাইনার। ওবামা প্রশাসনের সময় আমরা এটি চুরি করেছিলাম, তারা এটি চুরি করেছে। আপনি জানেন কে এটি চুরি করেছে? রাশিয়ানরা এটি চুরি করেছে। খারাপ কিছু ঘটেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা আগে স্বীকার করেছিলেন যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে আমেরিকা, রাশিয়া এবং চীনের চেয়ে পিছিয়ে ছিল। গাজায় ইসরায়েল সব ধরনের সাহায্য প্রবেশ বন্ধ করে দেওয়ায় তীব্রতর হয়েছে ক্ষুধা ও অপুষ্টি। ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গাজার বাসিন্দারা। বর্তমানে উপত্যকাটির 71,000 শিশু এবং 17,000-এরও বেশি মা তীব্র অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত 12 মে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটিজ ফেজ ক্লাসিফিকেশন বা IPC
প্রতিবেদন অনুসারে গাজার 4,70,000 মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন। এছাড়া পুরো জনগোষ্ঠী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হবে। 2025 সালের শুরুতে সংস্থাগুলো অনুমান করেছিল যে 60,000 শিশুর চিকিৎসার প্রয়োজন হবে। এ বিষয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেছেন, গাজার পরিবারগুলো না খেয়ে আছে, অথচ তাদের প্রয়োজনীয় খাবার সীমান্তে পড়ে আছে। নতুন করে সংঘাত এবং মার্চের শুরুতে মানবিক সহায়তার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কারণে আমরা তাদের কাছে খাবার পৌঁছাতে পারছি না। ম্যাককেইন আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরিভাবে পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক, যাতে গাজায় আবার সাহায্য প্রবাহিত হয়। যদি দুর্ভিক্ষ নিশ্চিত হওয়ার পর আমরা অপেক্ষা করি, তবে অনেক মানুষের জন্য তা ইতিমধ্যেই অনেক দেরি হয়ে যাবে। গাজার জন্য আইপিসি প্রতিবেদন অনুমান করা হয়েছে যে নতুন সামরিক অভিযান, চলমান সম্পূর্ণ অবরোধ এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরবরাহের তীব্র অভাব আগামী মাসগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতা, তীব্র অপুষ্টি এবং মৃত্যুর হারকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। আইপিসি প্রতিবেদনে 17টি জাতিসংঘ সংস্থা ও এনজিওর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে গাজার বেশিরভাগ শিশু চরম খাদ্য বঞ্চনার শিকার। স্বাস্থ্য পরিষেবায় সীমিত প্রবেশাধিকার এবং বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের তীব্র ঘাটতির সঙ্গে উত্তর গাজা এবং রাফা গভর্নরেটে তীব্র অপুষ্টির দ্রুত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, দুর্ভিক্ষের ঝুঁকি হঠাৎ করে আসে না। এটি এমন জায়গায় দেখা যায় যেখানে খাদ্যে প্রবেশাধিকার অবরুদ্ধ থাকে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে এবং শিশুরা বেঁচে থাকার ন্যূনতম সামগ্রী থেকেও বঞ্চিত হয়। গাজা জুড়ে শিশুদের জন্য ক্ষুধা ও তীব্র অপুষ্টি একটি নিত্যদিনের বাস্তবতা। তিনি আরও বলেন, আমরা বারবার এই পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছি এবং আবারও সমস্ত পক্ষকে একটি বিপর্যয় রোধ করার আহ্বান জানাচ্ছি। গাজায় সীমান্ত ক্রসিংগুলো 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে, যা সেখানকার জনসংখ্যাকে এ যাবৎকালের দীর্ঘতম অচলাবস্থার মুখোমুখি করেছে। এর ফলে বাজারে খাদ্যের দাম আকাশচুম্বী হয়েছে, যা বেশিরভাগ পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থাও রাখা হবে নতুন বাজেটে। ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল জানান, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। পাকিস্তানের মহাসচিব ইঞ্জিনিয়ার আমির জমিরের নেতৃত্বে এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকে পানি সম্পর্কিত প্রকল্পের অগ্রাধিকার দেওয়া, ভারতের পানি আগ্রাসনের জবাব ও ডায়ামার ভাষা বাঁধ সহ জল সম্পদ প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়নের কথা বলেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, বাজেট ঘোষণায় বিলম্বের কারণ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশ সফর ও ঈদের ছুটি। আইএমএফ এর কোনো চাপ এখানে কাজ করেনি।